কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? তোমাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, এটার উপরে তোমাদের সবার এখন ধারণা নেওয়ার বয়স। আর রাজনীতির সচেতনতা বা সরকারের প্রশাসনিক যে সিস্টেম বা পদ্ধতি আছে, এগুলো সম্পর্কে জানা নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্ব, ঠিক না? তুমি একটা গণতান্ত্রিক দেশে বসবাস করো, যেখানে নির্বাচন হয়, ভোটাভুটি হয়, সরকার একটা সিস্টেম মেনে বা তার একটা ফ্রেমওয়ার্ক আছে কাজ করার। তুমি সেই বিষয়গুলো সম্পর্কে যদি না জানো, তাহলে পলিটিক্যালি তুমি কিন্তু মিসলিড হইতে পারো। সো পলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে নলেজ, এই জিনিসগুলো একজন নাগরিক হিসেবে যতটুকু আমাদের জানা দরকার, ততটুকু আমাদের জানতে হবে। ধরো ভবিষ্যতে তুমি একজন ডাক্তার হইলে, অথবা তুমি একজন টিচার হইলা, অথবা তুমি একজন ইঞ্জিনিয়ার হইলা, বা তুমি একজন উদ্যোক্তা হইলা, বিজনেসম্যান হইলা, যে কোনো কিছু তুমি হইতে পারো, যে কোনো পেশায় তুমি যেতে পারো। প্রশ্ন হচ্ছে, দিন শেষে তুমি কিন্তু বাংলাদেশের নাগরিক। আর নাগরিক হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুমি রাষ্ট্রকে কিছু দিবে, রাষ্ট্র থেকে তুমি কিছু পাবে। এখানে কিন্তু রাষ্ট্রের সাথে তোমার দেয়া এবং নেয়া দুটো সম্পর্কে কিন্তু প্যারালাল। তো তোমাকে জানতে হবে তুমি রাষ্ট্রের কাছ থেকে কি কি পাও, এবং তোমাকে এটাও জানতে হবে তোমার কি কি রেসপন্সিবিলিটিস আছে, তোমার কি কি দায়িত্ব আছে রাষ্ট্রকে দেওয়ার। তো নাগরিকের যে রেসপন্সিবিলিটিস এবং নাগরিকের যে হচ্ছে তোমার রাইট, এই সবকিছু তার জানা উচিত। কথা বুঝছো? সো এর ধারাবাহিকতায় আসলে তোমাদের যে বইটা আছে, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, বিজিএস এ, এই টপিকটা এখানে খুব চমৎকার, তোমাদের সময় এবং বয়স উপযোগী টপিক। কিছু কিছু কথা শুনলে মনে হইতে পারে যে আমরা এখন এটা জানি না কি করব, কিন্তু আসলে বাস্তবতা হলো তোমাদের এটা জানতে হবে। তো টপিকের নাম হলো বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা। তো আমরা সরকার কি, অঙ্গ কি, প্রশাসন কি, এটা সংক্ষিপ্ত ভাবে একটু জানবো। জানলে পরবর্তীতে তোমার সিকিউ নিয়ে আমি যখন কথা বলবো, তোমার এই জিনিসগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দেখো, বোঝার চেষ্টা করো। বাংলাদেশের কনটেক্সটে সরকার কাজ করে তিনটা হাত দিয়ে, মনে রাখবা। একটা হাতের নাম হচ্ছে আইন বিভাগ, এটাকে আইনসভাও বলে। এটা মূলত হচ্ছে সংসদ, সোজা কথা, এটা মূলত সংসদ। ভালো মতো বুঝো, এই জায়গাগুলো কিন্তু সহজ না, আমি আবারও বলতেছি। এটা যতই তুমি খুব কমন মনে করো, ভাইয়া মাননীয় স্পিকার তো আমরা দেখছি, মনে হয় খুব সহজ, না, অত সহজ না। আইন বিভাগ বা আইনসভা বা হচ্ছে সংসদ। আরেকটা হচ্ছে শাসন বিভাগ, এবং এটার আরেকটা নাম আছে শাসন বিভাগের, সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। শাসন বিভাগকে আরেক নামে যদি আমরা ডাকি, সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। এবং সবার শেষে আরেকটা বিভাগের নাম আছে, সেটা হচ্ছে বিচার বিভাগ। এখন এগুলো আসলে কি, এগুলো দিয়ে কি করে, চলো এগুলো সম্পর্কে একটু জানবো সংক্ষেপে। এগুলো দিয়ে আসলে কি করে? আইন বিভাগ হচ্ছে এই যে এটা হচ্ছে সব থেকে শক্তিশালী। শুনতে অদ্ভুত লাগতেছে, এবং এটার সদস্য সংখ্যা হচ্ছে 350 জন। এর মধ্যে 300 হচ্ছে নির্বাচিত, প্লাস 50 জন হচ্ছেন মনোনীত। সংসদে যখন ইলেকশন হয়, জাতীয় নির্বাচন যখন হয়, তখন 300 আসনে প্রার্থী থাকে। 300 আসনে যখন প্রার্থী থাকে, বিভিন্ন দল সেখানে প্রার্থী দেয়। নির্বাচন হইলে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, ওই দলটা গিয়ে সরকার গঠন করে, ঠিক না? আচ্ছা, এখন ধরো 300 আসনের মধ্যে 210টা আসন পাইছে কোনো একটা দল, তাহলে তারা সরকার গঠন করবে। আর বাকি 90টা আসন পাইছে মনে করো বাকি দলগুলো মিলে, তারা সরকার গঠন করবে না, তবে তারা বিরোধী দল, তারা সংসদে যাবে, তারা কথা বলবে। এই 350-এর মধ্যে 300টা নির্বাচিত আসন থেকে নির্বাচিত মানুষ আসেন, এবং তারা একই জায়গার হন না, একই দলের হন না। 300-র মধ্যে যে দল থেকে বেশি নির্বাচিত হবে, তারা সরকার গঠন করে, ব্যাস। তাহলে বাকি 50 জন যে মনোনীত বললেন, এটা কিভাবে হয়? মনোনীত হলো, ধরো নির্বাচিত আসনে একটা দল যত আসন পাইলো, সেই আসনের আনুপাতিক হারে 50 থেকে তারা নিবে। ধরো আমি একটা দল, হ্যাঁ, আমার দলের নাম কিছু একটা, ধরো এবি পার্টি, এবিসি পার্টি, XYZ পার্টি। আমার দল সংসদে 50টা আসন থেকে, এই যে মনোনীত আসন যেগুলো আছে, 50টা আসন থেকে ধরো আমি হচ্ছে 12টা পাইছি। 12টা কিভাবে পাইছি? ধরো ওই 300 আসনের মধ্যে আমার মনে করো হচ্ছে 70টা আসন ছিল, সেই আনুপাতিক হারে 50-এর মধ্যে আমি 12 পাইছি। আর 300 আসনের মধ্যে যার বেশি ছিল, সে 50-এর মধ্যে আরো বেশি পাবে। এবং এগুলো সবগুলো হচ্ছে মহিলা আসন।
আমরা নারীর ক্ষমতায়ন যেটা আছে এটাকে বোঝানোর জন্য এই 50টাতে কেবলমাত্র মহিলাদেরকে সুযোগ দেই। আর 300-র মধ্যে যেগুলো নির্বাচিত আসন এখানে মহিলাও আছে পুরুষও আছে, তবে ওই 50 হচ্ছে শুধুমাত্র মহিলা। এই হলো সংসদের 350টা আসন। এখন তুমি প্রশ্ন করবা, ভাই আপনি যে বলছেন এটা সব থেকে শক্তিশালী বিভাগ, কিভাবে? একটু পরে বোঝাচ্ছি, একটু অপেক্ষা করো। এবং আইন বিভাগের যিনি প্রধান হবেন তিনি হলেন স্পিকার। আইন বিভাগের প্রধান হলেন স্পিকার। স্পিকার বানান যেহেতু বিদেশি শব্দ, এটা হ্রস্বইকার দিয়ে হবে, কিন্তু আমরা বইটইগুলো বিভিন্ন জায়গায় দীর্ঘইকার দিয়ে লিখতে দেখি। দেখো, স্পিকার হলেন আইন বিভাগের প্রধান। এই জন্য দেখবা যখন সংসদ কার্যকর থাকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই জায়গায় বসেন সবাই দেখবা স্পিকারকে খুব সম্মান দেয়, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার এরকম বলে। এবং তিনি দেখবা হচ্ছে এটা বড় চেয়ারে ওই যে উপরে বসে থাকেন, আর সামনে বিশাল হল রুম, যত নির্বাচিত প্রতিনিধি আছে বা সাংবাদিক আছে তারা কিন্তু ওই জায়গায় বসেন যার যার আসন অনুযায়ী। এই হলো সংসদ, এবং সংসদের অধিবেশন আহ্বান করেন হচ্ছেন প্রেসিডেন্ট। এখন আসো শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। এই বিভাগের কাজ হচ্ছে মূলত দেশ পরিচালনা করা। মূলত এনারা দেশ পরিচালনা করেন, দেশ পরিচালনা করে। এবং এটার দুইটা প্রধান আছে, একটা নিয়মতান্ত্রিক প্রধান, একটা হচ্ছে কার্যকরী প্রধান। তো নিয়মতান্ত্রিক প্রধান যিনি মূলত উনি হচ্ছেন রাষ্ট্রপতি, আর কার্যকরী প্রধান যিনি তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। আমি জানি তোমরা আমার এই কথাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আসো সুবিধা করে দিচ্ছি। একটা রাষ্ট্র যেভাবে চলে, যত সিস্টেম নিয়ে কাজ করে, এই সিস্টেম নিয়ে কাজ করে হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। লাইক প্রধানমন্ত্রী দেখবা হচ্ছে রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্রকে হচ্ছে লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী কিভাবে দেশটা চালায়, তার সাথে একটা মন্ত্রী পরিষদ থাকে। এই মন্ত্রী পরিষদটা গঠিত হয় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এভাবে মিলে। ধরো প্রধানমন্ত্রীর সাথে আরো 35 জনের একটা মন্ত্রী পরিষদ আছে, 1936 জন। এই মন্ত্রী পরিষদ নিয়ে তিনি মন্ত্রণালয়গুলোকে অপারেট করেন। মন্ত্রণালয়গুলো কোনগুলো? একটা রাষ্ট্রের কাজগুলো নির্দিষ্ট কিছু অফিসের উপরে দেওয়া আছে, অফিসগুলো হচ্ছে মন্ত্রণালয়। যেমন ধরো অর্থ সংক্রান্ত যত কাজ করে এটার নাম অর্থ মন্ত্রণালয়। পুলিশ নিয়ে বা জননিরাপত্তা নিয়ে যে মন্ত্রণালয় কাজ করে তার নাম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার ধরো দুর্যোগ কোথায় হইলো, কোথায় বাদ দেওয়া লাগবে, কোথায় জনগণের সহায়তা করা লাগবে, এটা নিয়ে হলো দুর্যোগ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, তারা কাজ করে। বুঝতে পারছো কথাটা? বিদেশের সাথে সম্পর্ক কিভাবে মেনটেন করতে হবে, কোন রিলেশনে কোন প্রসিডিওরে আমরা আগাবো, এটা আরেকটা মন্ত্রণালয় নিয়ে কাজ করে, সেটা হচ্ছে তোমার পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ একটা রাষ্ট্রের অনেক ধরনের কাজ থাকে, এই কাজগুলো বিভিন্ন অফিসের উপরে দেওয়া আছে, ওই অফিস ওই কাজগুলোকে অপারেট করে, সবকিছু মিলে রাষ্ট্রটা চলে। ওই অফিসগুলোকে বলা হয় মন্ত্রণালয়, আর সবগুলো মন্ত্রণালয়কে একসাথে বলে সচিবালয়। এই জন্য আমাদের প্রশাসনিক যে সিস্টেম বা পদ্ধতি আছে, এটার কেন্দ্রবিন্দু বা মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সচিবালয়। এটা আমাকে বিসিএস এর ভাইভাতে, 38 বিসিএস এর ভাইভাতে আমার ধরছিল এই প্রশ্নটা, আমার মনে আছে। ভাইভা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন উনি জিজ্ঞেস করছিলেন যে বলেন তো প্রশাসনের কেন্দ্রবিন্দু কি? এটা তো তোমাদের বইতে আছে এই কথাটা, বুঝছো? তো প্রশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়, এটা মাথায় রাখবা। এখন কথা হলো যে রাষ্ট্রপতি কিভাবে প্রধান আর প্রধানমন্ত্রী কিভাবে প্রধান। মনে রাখো আমাদের সংবিধান অনুযায়ী সব থেকে সম্মানিত পোস্ট, সবার উপরে যারা অবস্থান সম্মানের দিক থেকে, মানের দিক থেকে, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। কিন্তু প্রেসিডেন্ট নিজে সরাসরি ম্যাক্সিমাম কাজই উনি করেন না, 2-3টা কাজ উনি করেন, আর বাকি সমস্ত কাজ প্রধানমন্ত্রী করে তার মন্ত্রী পরিষদ নিয়ে। তো রাষ্ট্রপতিরই ক্ষমতা আসলে উনি প্রধানমন্ত্রীর উপরে দিয়ে রাখছেন, এজন্য প্রধানমন্ত্রীকে বলা হয় নির্বাহী প্রধান। নির্বাহী প্রধান মানে হচ্ছে উনি ক্ষমতাটাকে এক্সিকিউট করেন বা ক্ষমতাটাকে তিনি এক্সারসাইজ করেন। ক্ষমতা খাটানো বা এক্সারসাইজ করা বা এটা দিয়ে কাজ করা, এটার নামই হচ্ছে ক্ষমতা নির্বাহ করা। তো রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান এই জন্য বললাম যে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন বা অ্যাকর্ডিং টু আমাদের হচ্ছে সংবিধান, প্রেসিডেন্ট হচ্ছে সবার উপরে, এই জন্য তিনি শাসন বিভাগের প্রধান। শাসন বিভাগ শুরু হয়েছে ওনাকে দিয়ে। দেখবা আমাদের সংবিধানের অ্যাপস যদি না মাইনে, ওখানে দেখবা সংবিধানের মধ্যে আমাদের 11টা আছে, কি বলে চ্যাপ্টার আছে। 11 চ্যাপ্টারের মধ্যে 153টা আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। এর মধ্যে একটা বিভাগের নামই হচ্ছে শাসন বিভাগ। এই শাসন বিভাগটা শুরুই হয়েছে 48 নম্বর আর্টিকেল থেকে, এবং প্রথমে হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যেখানে গিয়ে শেষ 55 থেকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদ নিয়ে কথাবার্তা। সো মূলত প্রেসিডেন্ট হচ্ছেন প্রধান, কিন্তু বাস্তবে কার্যক্ষেত্রে প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। এখন তোমরা যদি প্রশ্ন করে যে শাসন বিভাগের প্রধানকে, যদি কোনো কিছু না উল্লেখ করে শাসন বিভাগের প্রধান, তুমি বলবা প্রধানমন্ত্রী। যদি বলে শাসন বিভাগের নিয়মতান্ত্রিক প্রধানকে, তখন বলবা রাষ্ট্রপতি।
যদি বলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবার উপরে পদমর্যাদা কার, তাহলে বলবা রাষ্ট্রপতি। তারপরে বলবা হচ্ছে কার নামে বাংলাদেশের সমস্ত কার্য পরিচালিত হয়, বলবা রাষ্ট্রপতি। কেন? কারণ প্রধানমন্ত্রী যত কাজই করেন ফাইনাল সই এখানে দেন হচ্ছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের দপ্তর থেকে এটা তোমার হচ্ছে ফাইনাল হয়ে আসে। তো কাজ আসলে করেন হচ্ছে রাষ্ট্রপতি, এই জন্য মনে রাখবো, সরি প্রধানমন্ত্রী। এই জন্য মনে রাখবা, যদি তোমাকে কোনো শর্ত না দিয়ে জিজ্ঞেস করে যে বাংলাদেশের নির্বাহী প্রধানকে বা শাসন বিভাগের প্রধানকে, উত্তরটা তুমি প্রধানমন্ত্রী দিবা, কারণ প্রধানমন্ত্রী কাজটা করেন, যেহেতু কাজটা প্রেসিডেন্ট নিজে করেন না। কিন্তু যদি তোমাকে আলংকারিকভাবে সুন্দর করে জিজ্ঞেস করে যে নিয়মতান্ত্রিক প্রধানকে বা সাংবিধানিকভাবে সবার উপরে কার অবস্থান, দেন তুমি বলবো হচ্ছে প্রেসিডেন্ট। বাট প্রেসিডেন্ট এই ক্ষমতাগুলোকে সরাসরি অ্যাপ্লাই করেন না। প্রেসিডেন্ট দুইটা কাজ করতে পারে মনে করো একদম পুরোপুরি স্বাধীনভাবে, বাদ বাকি সমস্ত জায়গায় উনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেন। আর দুইটা কাজ কি, একটা হচ্ছে নির্বাচন হয়ে গেলে যে দলটা সংখ্যাগরিষ্ঠ ওই দলের মধ্যে যিনি আস্থাভাজন তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা, এটা প্রেসিডেন্টের কাজ। এই জন্য মনে রাখবা, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ শপথ নেয় দেখবা প্রেসিডেন্টের কাছে, এবং তারা যদি পদত্যাগ করতে চায় তারা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়। এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি সবাই কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, এটা মনে রাখো সংবিধান অনুযায়ী। তো রাষ্ট্রপতি এই জন্য নিয়মতান্ত্রিক বা আলংকারিক প্রধান, উনি এই কাজটা করেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে নিয়োগ দেন। প্রধানমন্ত্রীকে প্রথমে দেন, এরপর প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বাকি মন্ত্রী পরিষদ উনি তৈরি করে দেন। আরেকটা কাজ উনি করতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, সেটা হচ্ছে প্রধান বিচারপতি পদে উনি কাকে বসাবেন এটা ওনার এখতিয়ার। সো উনি এটা করতে পারেন নিজের স্বাধীনতায়। আর বাদ বাকি যতগুলো ডিসিশন আছে সেই জায়গায় উনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তাহলে আশা করি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারছো। আলটিমেটলি আমরা এখান থেকে যেটা শিখলাম, শাসন বিভাগ বা হচ্ছে তোমার নির্বাহী বিভাগের প্রধান যিনি, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। আলংকারিক বা নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, এখন প্রশ্ন তাহলে বিচার বিভাগ এরা কারা? এখন একটু খেয়াল করো কথাটার দিকে আমি কি বলি। এই আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা, মাথায় রাখবা। তারা কি করে? আইন তৈরি করে। সংসদে দেখবা হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, এইভাবে তোমার হচ্ছে কণ্ঠ ভোট হয়। খেয়াল করে দেখো, ওই কণ্ঠ ভোটে আইন তৈরি হয়। আইন তৈরি হয় মানে প্রথমে এটা বিল আকারে উত্থাপিত হয়, তারপরে সেখানে ভোটাভুটির মাধ্যমে সেটা বিলটা পাস হয়। ওই বিলটা প্রেসিডেন্টের কাছে গেলে উনি সিগনেচার দিলে সেটা আইন হয়ে যায়। তো আইন তৈরি করে হচ্ছে আইনসভা বা হচ্ছে আইন বিভাগ। সরকারি দল বিরোধী দল সবাই কিন্তু আইনসভার সদস্য। এখন এটাকে কেন শক্তিশালী বলছিলাম, এবার ব্যাখ্যাটা নাও। আইনসভাতে তৈরি করা আইন দিয়ে কিন্তু শাসন বিভাগ দেশটাকে চালায়, তাই না? আবার খেয়াল করে দেখো, এই শাসন বিভাগ তার সমস্ত কাজের জন্য আইন বিভাগের কাছে জবাবদিহি করে, দায়বদ্ধ থাকে। এবং শাসন বিভাগ যদি সংসদের আস্থা হারায় ফেলে, অর্থাৎ প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ মিলে মনে করো 30 বা 35 জন, কারণ 350 থেকে 35 বাদ দিলে আরো 315 জন থাকে। বাকি 315 জন যদি বলে যে না আমরা এই মন্ত্রী পরিষদের উপর আস্থা রাখি না, তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। এই জন্য খেয়াল করে দেখবা, যখন সংসদের অধিবেশন চলে, মন্ত্রীরা দাঁড়াইছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এমপিরা প্রশ্ন করতেছে একের পর এক। ধরো শিক্ষামন্ত্রী দাঁড়াইছে, তো একজন নীলফামারী থেকে একজন এমপি ধরো জিজ্ঞেস করতেছে যে মাননীয় মন্ত্রী, আমার এলাকায় স্কুলের 10টা স্কুলের মধ্যে সব মিলে 30টা ভবন নির্মাণ হওয়ার কথা ছিল, আমি আপনার কাছে গিয়েছিলাম, এটা খুব অভাব, এটা খুব দরকার, এটা খুব লাগবে, এরকম কতটুকু কি হয়েছে? মন্ত্রী দেবে এগুলোর জবাব দেয়। অথবা আমার এলাকায় একজন বলতেছে, ধরো স্থানীয় সরকার যে উন্নয়ন যে মন্ত্রী, তাকে বলতেছে ব্রিজ নাই, কালভার্ট নাই, মাননীয় মন্ত্রীটা হলো না কেন, কবে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং তারা দেখবা মন্ত্রীদের কাছে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন কিছু জবাবদিহিতা চায়, কত টাকা হইলো, কত টাকা আছে, ইত্যাদি। তো মন্ত্রীরা এমনকি প্রধানমন্ত্রী সহ দেখবা লম্বা টাইম ধরে তাদের প্রশ্নগুলোর উত্তর দেয়। আবার সম্পূরক প্রশ্ন আছে, ধরো আমি একজন এমপি, আমি মন্ত্রীকে প্রশ্ন করছি, মন্ত্রী উত্তর দিচ্ছেন, আমি ক্লিয়ার হইতে পারি নাই, দেন আমি আবার প্রশ্ন করছি, সেকেন্ড টাইম আবার প্রশ্ন করার যে সুযোগ দেওয়া হয়, ওটাকে বলা হয় সম্পূরক প্রশ্ন। সো তারা দেখবা শাসন বিভাগের যারা থাকেন বেসিকলি, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ, তারা দেখবা হচ্ছে আইনসভা বা আইন বিভাগের কাছে দায়বদ্ধ থাকে, তারা জবাবদিহিতা করে। সো কনস্টিটিউশন এটাই বলছে তারাই সব থেকে শক্তিশালী, কিন্তু আমরা বাস্তবতা তো ভিন্ন দেখি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ঘিরে সব ক্ষমতা চলে। কোন আইন সংসদে উত্থাপিত হবে, কোন বিলটা, কোনটা পাস হবে, কোনটা হবে না, কি হওয়া না হওয়া উচিত, সবকিছু প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হয়। বুঝতে পারছো? কিন্তু ফর্মালিটিস যেটা সেটা তোমাকে আমি বোঝাচ্ছি। এখন দেখো শাসন বিভাগ কি করে? আইন তৈরি করে। আর সে আইন দিয়ে আইন বিভাগ কি করে? আইন তৈরি করে। সে আইন দিয়ে শাসন বিভাগ কি করে?
দেশ পরিচালনা করে, দেশ পরিচালনা করে কি দিয়ে? ওই আইনটা দিয়ে। এখন সবাই কি আইন মানে? কিছু মানুষ থাকে না যারা আইন মানে না, ওই তাদেরকে বিচার বিভাগ কি করে? আইনের আওতায় নিয়ে আসা, বিচার করে, বিচার কার্য করে, তারা এই বিচার কার্যটা চালায়। এবং বিচার বিভাগের যিনি প্রধান তিনি হচ্ছেন প্রধান বিচারপতি। এটা হচ্ছে কথা, বুঝতে পারছো? তাহলে আইন বিভাগে আইন তৈরি হয়, সে আইন দিয়ে শাসন বিভাগ দেশ চালায়, আর তারপরে হচ্ছে যারা আইন মানবে না তাদেরকে বিচার বিভাগের আওতায় নিয়ে আসা বিচারের মুখোমুখি করা হয়। এই হচ্ছে সরকারের অঙ্গটা, তিনটা হাত। আমাদের সরকারের তিনটা হাত দিয়ে তারা কাজগুলো করে। এবার আসো প্রশাসনটা, এটা একটু বুঝাই দিচ্ছি, জাস্ট 5 মিনিট সময় নিব, নিয়ে আমরা শুরু করে দেব। প্রশাসন, প্রশাসনকে ইংরেজিতে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন। প্র শব্দের অর্থ উৎকৃষ্ট বা চমৎকার বা সুন্দর। তো প্রশাসন মানে উৎকৃষ্ট রকমের শাসন। এই প্রশাসনটা দুই রকমের, একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আর একটা হচ্ছে স্থানীয় প্রশাসন। এখন কেন্দ্রীয় প্রশাসন কোনটা? মনে রাখবা সচিবালয়, যেখানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের নেতৃত্বে সিদ্ধান্ত তৈরি হয়। আর স্থানীয় প্রশাসন কোনটা? সচিবালয় থেকে স্থানীয় প্রশাসনের প্রথম ধাপে ডিসিশনটা আসে, অর্থাৎ বিভাগীয় প্রশাসনে আসে। সেখান থেকে কোথায় যায়? জেলা প্রশাসনে যায়। সেখান থেকে কোথায় যায়? উপজেলা প্রশাসনে যায়। বুঝছো? এই হচ্ছে হিসাব। তো প্রশাসন যদি বলি আমরা সোজা কথায়, সরকার যে সিস্টেমে কাজগুলো করে আর কি, তার নির্বাচিত লোক, মন্ত্রী এবং তাদের সরকার কর্তৃক নিযুক্ত অফিসার, সচিব বা অন্যান্য অফিসারদের নিয়ে, সেটা হচ্ছে মূলত প্রশাসন। তো কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে সচিবালয়, এখানে সমস্ত সিদ্ধান্ত তৈরি করা হয়, এটা প্রশাসনের কেন্দ্রবিন্দু। এবং সচিবালয়তে মনে করো কোনো সিদ্ধান্ত তৈরি হইলো, ওখান থেকে এটা বিভাগীয় প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। বিভাগে একজন প্রধান থাকেন, তাকে বিভাগীয় কমিশনার বলা হয়। বিভাগীয় কমিশনারের আন্ডারে জেলা প্রশাসক যারা তারা থাকেন। তো বিভাগ থেকে আদেশটা জেলা পর্যায়ে চলে যায়, এবং জেলা প্রশাসক যিনি থাকেন, ডিসি, ডেপুটি কালেক্টর বা ডিস্ট্রিক্ট কালেক্টর, উনি তার উপজেলায় এগুলোকে পাঠিয়ে দেন, ওই আদেশগুলোকে। উপজেলায় আবার ইউএনও উপজেলা নির্বাহী অফিসার থাকে, তারা সেগুলোকে বাস্তবায়ন করে। এই হলো প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, আর হলো স্থানীয় প্রশাসন। এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে ভাইয়া স্থানীয় প্রশাসন আর স্থানীয় সরকার এদের মধ্যে পার্থক্য কি? ওকে, আসো বোঝাই দিচ্ছি, ভালো মতো বুঝবা এটা। হ্যাঁ, একটা হচ্ছে স্থানীয় প্রশাসন, আর একটা হচ্ছে স্থানীয় সরকার। তো সরকার বললে বুঝবা তারা নির্বাচিত, সোজা কথা, তারা নির্বাচিত। যেমন হচ্ছে চেয়ারম্যান, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এরকম চেয়ারম্যান যারা আছে তারা। চেয়ারম্যান তোমার হচ্ছে জেলা পরিষদেও থাকে, চেয়ারম্যান উপজেলা পরিষদেও থাকে, তারপরে ধরো হচ্ছে ইউনিয়ন পরিষদেও থাকে, সর্বনিম্ন স্তর যেটা। তারপরে তার সাথে সদস্যরা থাকে, তাই না? আমরা মেম্বার বলি যাদেরকে। তো স্থানীয় সরকার বললেই বুঝবা এরা নির্বাচিত, নির্দিষ্ট মেয়াদের জন্য তারা ক্ষমতায় আসেন, কিছু কাজ করেন, তারপরে আবার নির্বাচন হয়, তারপরে যারা আবার জিতবে তারা থাকে। আর স্থানীয় প্রশাসন বললে বুঝবে নির্বাচিত না, এরা মনে করবা যে সরকারের নিযুক্ত অফিসার, তারা হচ্ছে অফিসার, হ্যাঁ, বা কর্মকর্তা, অফিসার লিখে দিলাম আর কি, তারা নির্বাচিত না। যেমন ডিসি, এডিসি বা ইউএনও, হ্যাঁ, এনারা যারা আছেন তারা হচ্ছে স্থানীয় প্রশাসনের অংশ, অর্থাৎ ওই যে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ওটা। সো স্থানীয় প্রশাসন যদি বলি আমরা বলবো হচ্ছে বিভাগীয় প্রশাসন, তারপরে তোমার হচ্ছে জেলা প্রশাসন, তারপরে বলবো হচ্ছে উপজেলা প্রশাসন। সহজ কথা, এটা হচ্ছে স্থানীয় প্রশাসনের হিসাব, এটা হচ্ছে স্থানীয় সরকারের হিসাব। তো স্থানীয় সরকার বললেই বুঝবা এনারা নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান যারা, উপজেলা চেয়ারম্যান যারা, জেলা পরিষদের চেয়ারম্যান যিনি, ইনি। আর যদি বলে স্থানীয় প্রশাসন, তাহলে বুঝবা এটা হচ্ছে সরকার কর্তৃক নিযুক্ত অফিসার, তারা চাকরি করে, এনারা চাকরি করে, আর এনারা নির্বাচনের মাধ্যমে আসেন, জনপ্রতিনিধি। ওকে, তো আশা করি তোমাদেরকে এই ব্যাপারে একটা মোটামুটি লেভেলের ধারণা আমি দিতে পারছি। সামনে প্রয়োজনীয় যে আইডিয়াগুলো আসবে, যখন যেটা দেখবো সামনে পড়বে, সেটার ব্যাখ্যা ইনশাল্লাহ দিয়ে দেব। তো চলো আমরা
কথা না বাড়াই একে একে সামনের দিকে আগায় যায়। প্রশ্ন আছে কি সামনে? এই হলো প্রশ্ন। জনাব রহমান একটি সংস্থা নির্বাচিত সদস্য। ওই সংস্থার সদস্য হিসেবে সে এবং তার সহকর্মীরা আইন প্রণয়ন, প্রয়োজন বোধে প্রচলিত আইনের সংশোধন করে থাকেন। আধুনিক রাষ্ট্রে এই সংস্থাটি আইনের প্রধান উৎস। অন্যদিকে তার বড় ভাই জনাব রায়হান একটি স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান। তার প্রতিষ্ঠানে 9 জন পুরুষ এবং 3 জন মহিলা সদস্য আছেন। তিনি তার এলাকায় সার, বীজ প্রভৃতি বিতরণের সুষ্ঠু ব্যবস্থা করে থাকেন। জনাব রায়হান কোন স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান ব্যাখ্যা করো। জনাব রহমান এর সংস্থার সাথে সরকারের কোন বিভাগের সাদৃশ্য রয়েছে? উক্ত বিভাগটি আইনের একমাত্র উৎস। উত্তরের পক্ষে যুক্তি দাও। ভালো একটা প্রশ্ন। রাজশাহী বোর্ড 2024। দেখো, আগে বুঝো, জনাব রহমান একটি সংস্থার নির্বাচিত সদস্য, মানে তিনি ইলেকশনের মাধ্যমে আসছেন। ওই সংস্থার সদস্য হিসেবে সে এবং তার সহকর্মীরা আইন প্রণয়ন করেন, প্রয়োজন বোধে প্রচলিত আইনের সংশোধন করে থাকেন, মানে তিনি এমপি। শেষ, বোঝাই গেছে। আইন প্রণয়ন করা এমপিদের কাজ, সংসদে হয় এটা মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আধুনিক রাষ্ট্রে এই সংস্থাটি আইনের প্রধান উৎস, মানে পার্লামেন্ট। আইনের প্রধান উৎস হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টে আইন তৈরি করা হয়। অন্যদিকে তার বড় ভাই জনাব রায়হান একটি স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান। স্থানীয় প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানে 9 জন পুরুষ আছে, 3 জন মহিলা আছে। 9 জন পুরুষ মানে 9 জন মেম্বার, প্রতি 3 জনের এগেনস্টে একজন মহিলা সদস্য থাকে। এর মানে হচ্ছে মহিলা মেম্বার 9 আর 3 হলো 10, 11, 12, একজন চেয়ারম্যান, মানে হচ্ছে 13। এই 13 জন নিয়ে হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদ হয়। 13 জন নিয়ে কি হয়? ইউনিয়ন পরিষদ। তো এক ভাই হচ্ছে এমপি, আর এক ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আচ্ছা, তার বড় ভাই জনাব রায়হান একটি স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান। তার প্রতিষ্ঠানে 9 জন পুরুষ, প্রতিটা ইউনিয়নে 9 জন পুরুষ মেম্বার থাকে, 3 জন মহিলা মেম্বার থাকে। তিনি তার এলাকায় সার, বীজ প্রভৃতি বিতরণের সুষ্ঠু ব্যবস্থা করে থাকেন, মানে উনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আচ্ছা, জনাব রায়হান কোন স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান ব্যাখ্যা করো। তার বড় ভাই রায়হান, তাহলে আমরা বলবো উনি হচ্ছেন ইউনিয়ন পরিষদের প্রধান। এবার ইউনিয়ন পরিষদ তুমি ব্যাখ্যা করবা। প্রথমে তুমি জ্ঞানে লিখবো উনি স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর যেটা ইউনিয়ন পরিষদ, সেটার প্রধান। এবং এটা তৈরি হয় কিভাবে এটা বলবা। 9 জন পুরুষ সদস্য থাকে 9টা ওয়ার্ডে, আর প্রতি 3টা ওয়ার্ড মিলে একজন মহিলা সদস্য থাকে, আর তাদের সবাইকে নেতৃত্ব দেন হচ্ছে একজন চেয়ারম্যান। তাদের কার্যালয় হচ্ছে ইউনিয়ন পরিষদের একটা চেয়ারম্যানের কার্যালয় থাকে সেটা। এবং সেখান থেকে তারা সার, বীজ বিতরণ থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড তৈরি করা, প্রতিবন্ধীদের জন্য কার্ড তৈরি করা, হ্যাঁ, সমাজ কল্যাণমূলক কাজ করা, তোমার ইউনিয়ন পরিষদের ভিতরে উনি হচ্ছে উন্নয়নমূলক কাজ করা, ইত্যাদি ইত্যাদি কাজ উনি করেন। অর্থাৎ একটা ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হয় এবং ইউনিয়ন পরিষদের কি কাজ, এটা বললে ব্যাখ্যা কমপ্লিট। বুঝছো? এরপরে আসো পরের প্রশ্ন। জনাব রহমান এর সংস্থার সাথে সরকারের কোন বিভাগের সাদৃশ্য রয়েছে? উক্ত বিভাগটি কি আইনের একমাত্র উৎস? উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, বলছে জনাব রহমানের সংস্থার সাথে, জনাব রহমানকে সংস্থার নির্বাচিত সদস্য, কোন বিভাগের সাদৃশ্য রয়েছে? উক্ত বিভাগটি কি আইনের একমাত্র উৎস? উত্তরের পক্ষে যুক্তি দাও। কোন বিভাগের সাদৃশ্য রয়েছে? বিভাগের মানে কি? সোজা কথা, সাদৃশ্য কি আছে এখানে? এটা আইন বিভাগ, এটা হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ, সাদৃশ্য তো খোঁজার দরকার নেই, এটা ডিরেক্ট, এটা আইন বিভাগ। প্রশ্ন করছে উক্ত বিভাগটি কি আইনের একমাত্র উৎস? উত্তরের পক্ষে যুক্তি দাও। আইনের প্রধান উৎস, কিন্তু একমাত্র উৎস না। কথাটা বুঝো, আইনের প্রধান উৎস কিন্তু একমাত্র উৎস না। কেন? কারণ সংসদে আমরা জানি আইন তৈরি হয়, এটা সত্য। সংসদ ছাড়াও বাংলাদেশে প্রচলিত যে দণ্ডবিধি আছে বা আইন আছে, এই আইনগুলো অন্যান্য সোর্স থেকে আমরা নিয়েছি। বুঝো নাই? মুসলিম পারিবারিক আইন বলে একটা আইন আছে, নাম শুনছো? বাবার সম্পত্তি ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার কেমন। এটা হলো মুসলিম পারিবারিক আইন। তো মুসলিম পারিবারিক আইন তো সংসদে তৈরি করা হয় নাই, এটা মুসলিমের ফিকহ শাস্ত্র অনুযায়ী তৈরি হয়েছে। বুঝছো? তাহলে এটা আইনের প্রধান উৎস কিন্তু একমাত্র উৎস না। তুমি এখানে বলবা এটি আইনের একমাত্র উৎস নয়, তবে প্রধান উৎস। কিভাবে একমাত্র উৎস নয় তার পক্ষে তুমি যুক্তি দিবা। তুমি বলবা ধর্ম থেকে আইন হয়, বিভিন্ন প্রথা থেকে আইন হয়, বিভিন্ন রীতিনীতি থেকে আইন হয়। যেমন ইংল্যান্ডে ম্যাক্সিমাম আইন তৈরি হয়েছে তাদের প্রথা বা তাদের কাস্টম থেকে। বুঝতে পারছো? এমনকি বলা হয় একজন সুবিবেচক, ন্যায়বোধ আছে এমন বিচারকের সিদ্ধান্ত পর্যন্ত আইন। কারণ বিচারককে বলা হয়েছে আপনি যখন বিচারের রায় দিবেন, যদি এমন হয় প্রচলিত কোনো আইনে সরাসরি আপনি কোনো অপরাধের, এটার একটা খুব ইউনিক টাইপের একটা অপরাধ হয়েছে, সরাসরি আপনি এটার রায় দিতে পারছেন না কিন্তু রায় দিতে হচ্ছে, তখন আপনি প্রচলিত আইনে যেটা তার সব থেকে কাছাকাছি এবং আপনার বিচার বুদ্ধি বিবেক খাটিয়ে আপনি সেখানে কি করবেন? রায় প্রদান করবেন। এমনকি ন্যায়বোধ পর্যন্ত আইনের উৎস। তো তুমি এখানে আইনের বিভিন্ন উৎস একটা একটা করে আলোচনা করলে উত্তর হয়ে যাবে।
বুঝতে পেরেছো? দেখো, জনাব আজমলের কর্মরত বিভাগটি স্বাধীন ও নিরপেক্ষভাবে জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করে। জনাব আরমান প্রশাসনিক প্রধান হিসেবে একটি জেলার বিভিন্ন কার্য সম্পাদন ও তদারকি করেন। আচ্ছা, জনাব আরমানের বন্ধু রফিক সাহেব ক আসন থেকে নির্বাচিত হয়ে একটি বিভাগের সদস্য হিসেবে এলাকার জনগণের স্বার্থে কাজ করেন। প্রশ্ন হবে দুইটা, মানুষ এখানে তিনজন। আসলে দেখি ঘটনা কি। জনাব আজমলের কর্মরত বিভাগটি স্বাধীন ও নিরপেক্ষভাবে জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করে, মানে জনাব আজমল সাহেব বিচার বিভাগে কাজ করেন। বুঝতে পারছো? এটা বিচার বিভাগের কাজ, বইতে দেখো হুবহু লেখা আছে। আচ্ছা, পরে বলছে তাহলে এখানে প্রশ্নটা একটু সলভ করে ফেলে। জনাব আজমল কোন বিভাগে কর্মরত? ব্যাখ্যা করো। বিচার বিভাগে কর্মরত। এরপরে বিচার বিভাগ কিভাবে গঠিত হয়েছে, বিচার বিভাগের কাজগুলো কি, বিচার বিভাগ যে নির্বাহী বিভাগ থেকে প্রধান আমাদের সংবিধানের 22 নম্বর আর্টিকেল অনুযায়ী, সেটা পরিষ্কার বলে দেবা। আগে বলা ছিল যে স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু নির্বাহী বিভাগের আন্ডারেই কাজ করত। এটা 2007-এর 1 নভেম্বর থেকে আলাদা হয়ে গেছে। আমাদের সংবিধানের 22 নম্বর আর্টিকেল অনুযায়ী এখন বিচার বিভাগ টোটালি পৃথক, আলাদা এবং স্বাধীন উল্লেখ করে দিয়ে তারপর তুমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবা। এখন তুমি বলবা ভাইয়া বারবার সংবিধান বলতেছেন, এখন আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার কথার সাথে সাথে বারবার সংবিধান চলে আসবে। তোমার বোঝানোর জন্য আমি বলতেছি। এখন তুমি যদি সংবিধান পড়তে পারো, এটা হার্ড কপি ছোট্ট বই, সংবিধান খুব বড় না, ভালো। যদি না পারো অ্যাটলিস্ট একটা অ্যাপস নামায় আনো সংবিধানের, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই পাওয়া যায়, নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করো ভাইয়া, যখন যেটা যেখানে বলি ওটা মিলানোর চেষ্টা করো, তাহলে দেখবো অনেক উপকার হবে, প্র্যাকটিক্যালি বুঝতে পারবা। জনাব আজমল কোন বিভাগে কর্মরত ব্যাখ্যা করো। আজমল সাহেব বিচার বিভাগে কর্মরত, তারপরে বিচার বিভাগ নিয়ে কথা বললেই হয়ে যাবে। এরপরে দেখো, জনাব আরমান প্রশাসনিক প্রধান হিসেবে একটি জেলার বিভিন্ন কার্য সম্পাদন করেন। প্রশাসনিক প্রধান, খেয়াল করে দেখো, উনি কিন্তু নির্বাচিত অবস্থায় আসেন নাই, উনি একজন অফিসার। প্রশাসনিক প্রধান হিসেবে একটি জেলার বিভিন্ন কার্য, তো একটা জেলার বিভিন্ন কার্য প্রশাসনিক প্রধান মানে উনি একজন ডিসি, উনি ডেপুটি কালেক্টর, বা আমরা বলি হচ্ছে ডেপুটি কমিশনার, অর্থাৎ উনি একজন জেলা প্রশাসক। জনাব আরমান প্রশাসনিক প্রধান হিসেবে একটি জেলার বিভিন্ন কার্য সম্পাদন ও তদারকি করেন। গুড গুড, ভেরি গুড। জনাব আরমানের বন্ধু রফিক সাহেব ক আসন থেকে নির্বাচিত হয়ে একটি বিভাগের সদস্য হিসেবে এলাকার জনগণের স্বার্থে কাজ করেন। সর্বনাশ, রফিক সাহেব হলেন এমপি, উনি ক আসন থেকে নির্বাচিত হয়েছেন, ওই আসন থেকে নির্বাচিত হয়ে একটি বিভাগের সদস্য, মানে সংসদের আইন বিভাগের সদস্য, এবং এলাকার জনগণের স্বার্থে কাজ করেন। পরের প্রশ্ন, জনাব আরমানের বিভাগটি জনাব রফিকের বিভাগকে নিয়ন্ত্রণ করে, বিশ্লেষণ করো। না, এটার সাথে তুমি দ্বিমত করবা, উক্তিটা যথার্থ না। কেন? দেখো, জনাব আরমানের বিভাগ রফিকের বিভাগকে নিয়ন্ত্রণ করে না। জনাব আরমানের বিভাগ হচ্ছে শাসন বিভাগ, খুব খেয়াল করবা। জনাব আরমানের বিভাগ শাসন বিভাগ এবং উনি শাসন বিভাগের একজন অফিসার। আর জনাব রফিক সাহেবের বিভাগ হচ্ছে আইন বিভাগ। তা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি ভাই, তোমাদের পড়াইছি যে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, কারণ শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের কাছে দায়বদ্ধ থাকে, জবাবদিহিতা করে। এবং যদি শাসন বিভাগ, বা সোজা কথায় যদি বলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ আছে, তারা যদি আইন বিভাগের আস্থা হারায় ফেলে, তাহলে কিন্তু তারা কাজ করতে পারে না। সুতরাং তুমি এর সাথে দ্বিমত করবা। জনাব আরমানের বিভাগটি জনাব রফিকের বিভাগটিকে নিয়ন্ত্রণ করে, তুমি বলবা করে না, বরং উল্টা বলবা, বরং রফিকের বিভাগ আরমানের বিভাগকে কি করে? নিয়ন্ত্রণ করে, বলে তারপর তুমি বুঝাই দিবা, দ্বিমত করবা, উক্তি যথার্থ না। ওকে, তারপরে আসো পি সংস্থা, কিউ সংস্থা, আর 490, এটা উপজেলা, এটা 83 সালে গঠিত হয়েছে এরশাদের সময়। এরপরে হচ্ছে 2000 সালে গঠিত হয়েছে, এটা হলো 61টা, এটা হলো কিউ সংস্থা, এটা হলো তোমার জেলা পরিষদ। এরপরে 4554টা, এটা ইউনিয়ন। এটা উপজেলা এবং ইউনিয়ন কমতে বাড়তে পারে। এখন তুমি প্রশ্ন করবা আমারে, ভাইয়া 64টা জেলা আমরা জানি, লেখা আছে 61, আর আপনি বলে দিলেন জেলা। হ্যাঁ, পার্বত্য এলাকা রাঙামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি, এই তিনটা মিলে একটা জেলা পরিষদ। পার্বত্য জেলা পরিষদ তিনটা মিলে একটা। 3 জেলাতে ডিসি 3 জনই আছেন, কিন্তু জেলা পরিষদ যদি বলো, জেলা পরিষদ যেটা আর কি, জেলা পরিষদের চেয়ারম্যান যিনি হন আর কি, জেলা পরিষদ বলে যে বডিটাকে মিন করে, ওটা একটা। এই জন্য বাংলাদেশের জেলা 64টা। রাঙামাটি একটা আলাদা পার্টিকুলার জেলা, খাগড়াছড়ি জেলা, বান্দরবানও জেলা, কিন্তু 3টা জেলা মিলে পরিষদ একটা। এই জন্য একটু খেয়াল করো, এই কিউ সংস্থা 61, এটা জেলা পরিষদ। এটা হলো পরিষদগুলো লিখে দিই, নিলে পরে আবার কোনটা উল্টা বোঝা শুরু করবা। এ হলো জেলা পরিষদ, পরে বলবা কাউসার ভাই কইছে বাংলাদেশের জেলা নাকি 61টা, নাকি ভুল হয়ে যাবে আবার। তারপরে হচ্ছে ইউনিয়ন, এটাও হয়ে যাবে পরিষদ।
কারণ সামান্য একটু কথার এদিক ওদিক হইলে তোমরা আবার কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাবা। জেলা 64টা কিন্তু পরিষদ 61টা। ওকে, প্রশ্ন, ছকের আর সংস্থা কোনটি ব্যাখ্যা করো। আর কই? আর উপজেলা, তো উপজেলা পরিষদ ব্যাখ্যা করবা। বইতে দেখবে পরিষ্কার বলা আছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে কিভাবে উপজেলা পরিষদ তৈরি হয়। অর্থাৎ উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার যিনি ইউএনও, ওনার প্যারালাল হচ্ছে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ। এখন তোমরা আবার একটা জিনিস জানতে খুব ভালোবাসো, স্যার কার ক্ষমতা বেশি, ইউএনওর ক্ষমতা বেশি নাকি হচ্ছে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা বেশি? কারণ সরকার কর্তৃক নিযুক্ত অফিসার উপজেলার যিনি থাকেন তিনি হচ্ছেন ইউএনও, আর ওখানে যে নির্বাচিত লোক থাকেন ওই উপজেলার উনি হলেন উপজেলা চেয়ারম্যান। প্রকৃতপক্ষে উপজেলা চেয়ারম্যানের পাওয়ার বেশি। কারণ মনে রাখবা, যেখানেই জনগণের ম্যান্ডেট বা ভোটের ব্যাপার আছে ওনারই পাওয়ার বেশি হয়। এক কথা কি বুঝাইতে পারছি? যেহেতু উপজেলা চেয়ারম্যান জনগণের নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত, এই জন্য উনি বেশি সম্মানিত, ওনার পাওয়ার বেশি কম্পারেটিভলি। এটা মাথায় রাখবা। আরো সহজ করে বুঝাই, নইলে বুঝবা না। একটা জেলাতে জেলা প্রশাসক বা ডিসি কয়জন থাকেন? একজন থাকেন। আচ্ছা, একটা জেলাতে সংসদীয় আসন কয়টা থাকে? যেমন ঢাকাতে 17টা সংসদীয় আসন, ঢাকায় 17টা, কুমিল্লা যেন কয়টা? 13টা না 14টা? না, সংসদীয় আসন। ধরো আমার ব্রাহ্মণবাড়িয়াতে আছে 6টা, বা কোথাও আছে 5টা, কোথাও আছে 3টা মনে হয় নাই, সর্বনিম্ন হলেও 3টা। ধরো একটা জেলাতে সংসদীয় আসন আছে হচ্ছে তোমার 5টা। এখন পুরা জেলার কিন্তু ডিসি একজন, আর ওই জেলায় মনে করো আলাদা আলাদা সংসদীয় আসন। যেমন আমার এলাকায় সদর আর আমার বিজয়নগর মিলে একটা আসন, আবার আখাউড়ার আশপাশ নিয়ে আরেকটা আসন, নবীনগর ওই এলাকা নিয়ে আরেকটা আসন, বাঞ্ছারামপুর আরেকটা আসন, সরাইল নিয়ে আরেকটা আসন, নাসিরনগর নিয়ে, এরকম আসন আলাদা। এক একটা আসনে এক একজন এমপি হয়। তো এখন ধরো একটা জেলায় ডিসি একজন পুরা জেলা মিলে, আর পুরা জেলা মিলে এমপি হবেন কয়জন? 5 জন। যদি সংসদীয় আসন 10টা হয় তাহলে এমপি হবেন 10 জন। তোমার মনে হচ্ছে ভাইয়া 10 জন এমপি কিন্তু ডিসি একজন, তাহলে ডিসির মনে পাওয়ার বেশি, উনি পুরা জেলার অভিভাবক। জি না, ডিসি পুরা জেলার ডিসি, কিন্তু রাষ্ট্রীয় পদমর্যাদা অনুযায়ী একজন এমপির পদমর্যাদা ডিসির থেকে অনেক উপরে। ডিসি জন এমপিরে দেখবেন, স্যার স্যার বলবেন, প্রোটোকল দিবেন, তাকে নিরাপত্তা দিবেন, সমস্ত কিছু করবেন। অথচ পুরা জেলার জন্য ডিসি একজন, আর জেলায় একাধিক সংসদীয় আসনে একাধিক এমপি থাকে। এমপির তাহলে ক্ষমতা বা পাওয়ার বা পদমর্যাদা বেশি আসছে কই থেকে? জনগণ তারে ভোট দিয়েছে ওই জায়গা থেকে। জনগণের ভোট যেখানে জড়িত আছে সেই জায়গার সম্মান বেশি হয়, এটা মাথায় রাখবা। এই জন্য দেখবো অনেক মানুষ প্রচুর টাকা পয়সা আছে, উনি চাইলে অনেক কিছু করতে পারে, হ্যাঁ, মানে অনেক টাকা তার, তখন তার এমপি হওয়ার খুব শখ হয়। কারণ এমপি হলে রাষ্ট্রীয় কিছু প্রোটোকল পাওয়া যায়, সম্মানের আসন এটা, তুমি আইন তৈরি করবা, ইউ উইল বি ল মেকার, তোমার তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, তাই না? ডিসি যে আইন দিয়ে মনে করো স্থানীয় লেভেলে কাজ করবেন, এসব আইনের বিষয়াদিগুলো সংসদে তৈরি হয়। সো এমপি মানে হচ্ছে তুমি হচ্ছে ল মেকার, তুমি আইন প্রণেতা। বুঝছো এবার কথাটা? যা হোক, ছকের পি এবং কিউ সংস্থার কাজের তুলনামূলক বিশ্লেষণ করো। পি সংস্থা কোনটা? পি সংস্থা হচ্ছে ইউনিয়ন পরিষদ, আর কিউ সংস্থা হচ্ছে জেলা পরিষদ। বইতে হুবহু লেখা আছে পি কি করে আর কিউ কি করে। জাস্ট এটা যদি দাও, ছক আকারেও দিতে পারো তুমি চাইলে, পাশাপাশি লিখে দিলে উত্তর হয়ে যাবে। এরপরে চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মন্ত্রী, অতিরিক্ত সচিব, সহকারী সচিব, এ বি সি ডি ই এফ জি ও। আচ্ছা, ও আছে মাঝখানে। আচ্ছা, চিত্রে ও চিহ্নিত স্থানটি বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কোনটিকে নির্দেশ করছে? বিশ্লেষণ করে, মানে পুরোটা তো এটা হচ্ছে সচিবালয়, এটা দিয়ে সচিবালয় মিন করা হয়েছে। চিত্রের এ ও বি একে অপরের উপর নির্ভরশীল ও আস্থাভাজন যুক্তি দিয়ে মূল্যায়ন করো। এ ও বি, এতে আছে হচ্ছে মন্ত্রী, আর এখানে অতিরিক্ত সচিব, তাহলে এই জায়গায় আছে সচিব। প্রশ্ন করছে চিত্রের এ এবং বি একে অপরের উপর নির্ভরশীল ও আস্থাভাজন যুক্তি দিয়ে মূল্যায়ন করো। নির্ভরশীল, আস্থাভাজন এই কারণে, একটা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছেন মন্ত্রী, সমস্ত ক্ষমতা তার হাতে থাকে। আর ওই মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, ওই মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, অফিসিয়াল সমস্ত কিছু যিনি মেনটেন করেন তিনি হচ্ছেন সচিব। সচিব ছাড়া তো এমপি চলতে পারবে, কি বলে, মন্ত্রী চলতে পারবে না, আবার মন্ত্রী ছাড়া কিন্তু সচিব চলতে পারবে না। সো তারা একে অপরের ডেফিনেটলি তারা একজন আরেকজনের উপর নির্ভরশীল এবং আস্থাভাজন 100%।
এরপরে মঞ্জিল মোর্শেদের আইডিয়ালের প্রশ্ন, আগেরটা কোথাকার ছিল? যশোর বোর্ড 2017, এটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিলের প্রশ্ন। আচ্ছা দেখি কি অবস্থা। মঞ্জিল মোর্শেদ সরকার কর্তৃক নিযুক্ত গ্রাম ও শহর এলাকা নিয়ে গঠিত একটি সংস্থার প্রধান। গ্রাম ও শহর এলাকা নিয়ে, এটা খুব সম্ভবত জেলা পরিষদ হতে যাচ্ছে। তিনি কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সরকারের রাজস্ব আদায় করেন। ইয়াস। অন্যদিকে হায়দার আলী একই এলাকা নিয়ে গঠিত আরেকটি সংস্থার জনগণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত প্রধান। আচ্ছা না, উনি তো জেলা 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 পরিষদে আসছে। আচ্ছা, উক্ত এলাকার সমৃদ্ধির জন্য তিনি ও তার সদস্যরা উন্নয়নমূলক কাজের প্রতি অধিক গুরুত্ব দিয়ে থাকেন। গুড। তাইলে মঞ্জিল মোর্শেদ সরকার কর্তৃক নিযুক্ত গ্রাম ও শহর এলাকা নিয়ে গঠিত একটি সংস্থার প্রধান। সংস্থা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকার কর্তৃক নিযুক্ত, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো উনি ডিসি, মঞ্জিল মোর্শেদ সাহেব ডিসি, জেলা পরিষদ বটে বাট উনি ডিসি। অন্যদিকে হায়দার আলী একই এলাকা নিয়ে গঠিত, মানে ওই এলাকাটাই আরেকটি সংস্থার জনগণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত প্রধান, মানে তিনি হচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান। দুটোই জেলা পরিষদ। মজার বিষয় হচ্ছে একটা হচ্ছে উনি হচ্ছেন স্থানীয় প্রশাসনের মানুষ, উনি হচ্ছেন স্থানীয় সরকারের মানুষ। আচ্ছা, উক্ত এলাকার সমৃদ্ধির জন্য তিনি ও তার সদস্যরা উন্নয়নমূলক কাজের প্রতি অধিক গুরুত্ব দিয়ে থাকেন। ওকে ফাইন, ওর মানে হচ্ছে জেলা পরিষদ। প্রশ্ন হচ্ছে হায়দার আলী কোন স্থানীয় সংস্থার প্রধান ব্যাখ্যা করো। হায়দার আলী কই? হায়দার আলী, হ্যাঁ হায়দার আলী হচ্ছে জেলা পরিষদ, এই যে লিখেই দিলাম, জেলা পরিষদ স্থানীয় সংস্থার প্রধান ব্যাখ্যা করবা। এবং হায়দার আলীর যে কাজ আছে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। এখন তুমি প্রশ্ন করতে পারো এই এলাকা নিয়ে গঠিত আরেকটি সংস্থার জনগণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত প্রধান, তাহলে জেলা পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয় ভাইয়া? খুবই সহজ। একটা জেলায় মনে করো সব মিলে, ভালো করে বুঝবা, একটা জেলায় যেমন আমার উপজেলায় 10টা ইউনিয়ন আছে, এরকম আরো মনে করো উপজেলাগুলোর মানে যদি হিসাব করে কোথাও 8টা কোথাও 12টা এরকম মনে করো যে প্রায় 40টা ইউনিয়ন আছে মনে করো ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, তো ব্রাহ্মণবাড়িয়ার 40টা ইউনিয়নে 40 জন চেয়ারম্যান আছে, প্রতি ইউনিয়নে 9 জন করে পুরুষ মেম্বার এবং 3 জন করে মহিলা মেম্বার আছে, রাইট? তো ইউনিয়নে সাধারণ মানুষের ভোটে মেম্বার আর চেয়ারম্যান ইলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছে। সো মনে রাখো জেলা পরিষদের যখন নির্বাচন হয় তখন ওই জেলার ইউনিয়ন পরিষদ যতগুলো আছে সবগুলোর চেয়ারম্যানরা, মেম্বাররা যারা আছে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছিলেন তারা গিয়ে আবার জেলা পরিষদে ভোট দিয়ে চেয়ারম্যান তৈরি করে আসে। তাহলে চেয়ারম্যান পরোক্ষভাবে নির্বাচিত, বুঝো নাই? আমার ভোটে মনে করো সুমন ভাই চেয়ারম্যান হয়েছে, আর সুমন ভাইয়ের ভোটে মনে করো রবিন ভাই জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। তাহলে মূলত জেলা পরিষদের নির্বাচনের ভোটটা আমিই দিছি, সুমন ভাইয়ের মাধ্যমে দিছি, বুঝছো? এই জন্য পরোক্ষ সিস্টেমে তৈরি হয় আর কি, এই কথা এখানে বলছে। এরপরে উদ্দীপকে উল্লিখিত কাজের জন্য মঞ্জিল মোর্শেদকে উক্ত সংস্থার মধ্যমণি বলা যায় কি? পাঠ্যপুস্তকে মতামত দাও। হ্যাঁ, যিনি ডিসি তিনি উক্ত সংস্থার মধ্যমণি, কারণ ডিসি যিনি ডিসি হন উনি একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো আছে ওই জেলার জন্য ওগুলোর সাথে তার লিয়াজো মেনটেন করা লাগে, উনি কাজগুলো করেন। উনি এসপি কে নিয়ে জেলা নিরাপত্তার কাজগুলো করেন এবং জেলার পর্যায়ে যতগুলো কমিটি আছে সরকারি কমিটি সবগুলোর প্রধান উনি অটো হয়ে যান। তার পদাধিকার বলে ধরো আমি ডিসি হইলাম, সাথে সাথে এই জিনিসগুলো আমি কন্ট্রোল করব, সিস্টেম অনুযায়ী এগুলো আমার কাছে চলে আসবে। সো একটা জেলার এই কাজগুলো তিনি হচ্ছেন মধ্যমণি, তিনি এগুলোকে লিড করেন। এরপরে আমরা এখানে দেখব হচ্ছে অনুধাবনের প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতিকে কেন নিয়মতান্ত্রিক প্রধান বলা হয় ব্যাখ্যা করো। ভাইয়া প্রথম দিকে বলে আসছি, নিয়মতান্ত্রিক প্রধান মানে হচ্ছে সাংবিধানিকভাবে তিনি প্রধান, এই পোস্ট তার, বাট উনি এগুলাকে লিড করেন না সরাসরি, উনি হ্যান্ডেল করেন না, উনি এটা করান হচ্ছে প্রধানমন্ত্রীকে দিয়ে। সো তার হাতে ক্ষমতা আছে বাট অ্যাপ্লাই করেন হচ্ছে প্রধানমন্ত্রী। এরপরে সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে কেন ব্যাখ্যা করো। সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য, সোজা কথা। সিটি কর্পোরেশন হচ্ছে তোমার স্থানীয় সরকারের মধ্যে শহর এলাকায় তো সিটি কর্পোরেশনের পৌরসভা থাকে, তাই না? আর গ্রাম এলাকা উপজেলা থাকে, তারপর তোমার ইউনিয়ন পরিষদ থাকে, এমনকি জেলা পরিষদ যেটা সেটাকেও গ্রাম ধরা হয়, কারণ গ্রামের লোক নিয়ে জেলা পরিষদ, আবার ইউনিয়ন, আবার হচ্ছে উপজেলা। তো স্থানীয় সরকারের মধ্যে শহরে আর গ্রামে আলাদা আলাদা আছে। শহরে হলো তোমার এই যে সিটি কর্পোরেশন আর পৌরসভা, আর গ্রামে বলা হয় হচ্ছে তোমার জেলা পরিষদ, উপজেলা আর হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখন উপজেলার ইউনিয়ন যে গ্রাম এটা সবাই বুঝে, জেলার অনেকে মানতে চায় না। জেলা মানতে চায় না কারণ এটা মনে করে তো সবার উপরে জেলা, তো জেলার ভিতরে পৌরসভা থাকে, কিন্তু জেলা পরিষদ যেটা সেটা গ্রামের, কারণ জেলা পরিষদ তৈরি হয়েছে গ্রামের ইউনিয়নের ভোটের মাধ্যমে। এই জন্য
তো প্রশ্ন হচ্ছে সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে সোজা কথা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বা হচ্ছে উন্নয়নমূলক কাজের জন্য। ব্যাস। সচিবালয়কে শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু বলা হয় কেন ব্যাখ্যা করছে শুরুর দিকে, মনে করে দেখো। সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সচিবরা মন্ত্রিপরিষদ মিলে ডিসিশন নেন এবং সেটা দিয়ে দেশ চলে। এরপরে স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা ভালো মতো বোঝো। স্থানীয় প্রশাসন যদি না থাকতো তাহলে স্থানীয় পর্যায়ে কাজগুলো হইতো ঠিকঠাক মতো চলতো, স্থানীয় পর্যায়ে চলতো না। তো স্থানীয় প্রশাসনের দরকার আছে। প্রধানমন্ত্রী কিভাবে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কাজ করেন? প্রধানমন্ত্রী কিভাবে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কাজ করেন? প্রধানমন্ত্রী দেশে বিদেশে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন, তার মাধ্যমে একটা রাষ্ট্র বহির্বিশ্ব থেকে শুরু করে সব জায়গায় পরিচিত হয়। বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তার পদমর্যাদা ব্যাখ্যা করো। প্রধান নির্বাহী কর্মকর্তা মানে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদমর্যাদা ব্যাখ্যা করলেই হবে। জনকল্যাণেই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যাখ্যা করো। স্থানীয় স্বায়ত্তশাসন মানে হচ্ছে এই যে উপজেলা, তারপরে ইউনিয়ন পরিষদ, তারা তো তাদের নিজস্ব কিছু সিস্টেম এবং পদ্ধতি অনুযায়ী চলে। সুতরাং এটা জনকল্যাণের লক্ষ্যে বা জনকল্যাণের উদ্দেশ্যে তৈরি করা হয়। ডেফিনেটলি সরকারের যে সিস্টেম আছে বা পদ্ধতি আছে এটাকে একেবারে রুট লেভেল পর্যন্ত প্রপারলি বাস্তবায়নের জন্য এটা তৈরি হয়েছে। এরপরে শাসন বিভাগের ধারণা ব্যাখ্যা করো। শুরুতে বলে দিছি শাসন বিভাগ কি জিনিস, শাসন বিভাগের প্রধানকে, তারা কিভাবে কাজ করে। এরপরে শাসন বিভাগ কাকে বলে? এই যে মাত্র এবার আসছে, সরকারের যে বিভাগ আইন বিভাগের তৈরি আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে তাকে বলা হয় শাসন বিভাগ। নেতৃত্বে থাকেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় প্রশাসন কি? সচিবালয়, যেখানে সমস্ত সিদ্ধান্ত হয়। স্থানীয় প্রশাসন কি? স্থানীয় প্রশাসন হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের আন্ডারে যারা কাজ করে তারা হচ্ছে স্থানীয় প্রশাসন, যেমন বিভাগ, জেলা এবং উপজেলা। সচিবালয় কি? প্রশাসনের কেন্দ্রবিন্দু। এরপরে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা কি? আমাদের সংবিধানের 41-এর ক অনুযায়ী রাষ্ট্রপতির একটা পাওয়ার আছে, ম্যাক্সিমাম 120 দিনের জন্য রাষ্ট্রের জরুরি ক্ষমতা বা জরুরি অবস্থা জারি করতে পারেন। যখন জরুরি অবস্থা জারি করা হয় তখন কিছু মৌলিক অধিকার স্থগিত অবস্থায় থাকে। যেমন তুমি মিটিং মিছিল করতে পারবা না, উনি যদি বলেন যে বন্ধ থাকবে তো বন্ধ থাকে। এরপরে স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য কি? স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, দেখো খুব খেয়াল করো, স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কাজকে আরো বেশি ত্বরান্বিত করা। বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত? 61টা। সংবিধান অনুযায়ী কে রাষ্ট্রের প্রধান? সংবিধান অনুযায়ী প্রধান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কোন স্তরভুক্ত? প্রশাসনিক কাঠামোতে একটু খেয়াল করো, জেলা প্রশাসন কোথায় আছে? সবার উপরে আছে হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, তারপরে হচ্ছে তোমার বিভাগীয় প্রশাসন, তারপরে হচ্ছে জেলা প্রশাসন। কেন্দ্র থেকে বিভাগ, বিভাগ থেকে জেলা, অর্থাৎ তৃতীয় স্তরভুক্ত। এরপরে হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে চলো কথা বলি। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে এবং এমসিকিউর মাধ্যমে তুমি প্রচুর ভালো ভালো তথ্যের সাথে এখন পরিচিত হবা। চলো শুরু করি। একে স্থানীয় সরকারের মোট সদস্য সংখ্যা 17। স্থানীয় সরকারটি হলে প্রশ্নই ভুল, এখানে কোনটার সাথে মিলে না। ইউনিয়ন পরিষদ হইতো যদি 13 জন হইতো। এরপরে হচ্ছে দেশের জরুরি অবস্থা যা ঘোষণা করতে রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসরণ করেন? 41-এর ক, 141-এর ক, ক কর একে এটা বলা আছে। উনি চাইলে কি করতে পারেন? জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আমি মনে হয় মাত্র এখানে বলছি কোন সময় যেন, এই যে এই জায়গায় বলে গেছি। এরপরে আসো, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন কে? অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন হচ্ছেন রাষ্ট্রপতি নিজে। সংবিধানের 64 নম্বর আর্টিকেল অনুযায়ী বলা আছে রাষ্ট্রপতি একজনকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিবেন। তিনি কে হবেন? তিনি হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন এমন যোগ্যতা সম্পন্ন একজন মানুষকে অ্যাটর্নি জেনারেল পদে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। তো অ্যাটর্নি জেনারেলের কাজ কি? উনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। রাষ্ট্রকে তিনি কি করবেন? আইনের ব্যাপারে পরামর্শ দেবেন। আচ্ছা, ওনার মেয়াদ কতদিন হবে? রাষ্ট্রপতি যতদিন চাইবেন। ওনার বেতন কত হবে? রাষ্ট্রপতি যত চাইবেন। উনি কি কি সুবিধা পাবেন? রাষ্ট্রপতি যা যা চাইবেন। অর্থাৎ ওনার বেতন, ভাতা, পদের মেয়াদ সবকিছু রাষ্ট্রপতির ইচ্ছার উপরে নির্ভর করে। বুঝতে পারছো? তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তিনি যে কোনো আদালতে গিয়ে রাষ্ট্রের পক্ষে তার বক্তব্য দিতে পারবেন এবং রাষ্ট্রকে তিনি আইনের ব্যাপারে পরামর্শ দেবেন। এবং তার ক্ষমতা কি হবে, কাজের পরিধি কি হবে, কত টাকা তিনি পাবেন, কতদিন তিনি ওই পোস্টে কাজ করবেন, সবকিছু প্রেসিডেন্টের উপরে নির্ভর করে। যেহেতু প্রেসিডেন্ট তাকে নিযুক্ত করবেন, ওনার ইচ্ছার উপর নির্ভর করে। এটা সংবিধানে পরিষ্কার করে কোনো কিছু বলা নাই এই ব্যাপারগুলোতে। তবে 64 নম্বর আর্টিকেলে বলা আছে অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে। এরপর জনাব মিজান আগ্নেয়াস্ত্র, স্পিরিট ও বিশের লাইসেন্স প্রদান করেন। ওকে, তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ কর্মকর্তা। গুড।
এবং হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এই কাজগুলো করে হচ্ছে একজন ডিসি। তুমি মনে করো বললা যে আমি নিরাপত্তার হুমকিতে ভুগতেছি, হতে পারে আমার কেউ গুলি করতে পারে বা আমাকে কেউ হচ্ছে ক্ষতি করতে পারে, আমার একটা পিস্তল দরকার। এই মর্মে তুমি ডিসি বরাবর আবেদন করবা। উনি সমস্ত প্রসিডিউর মেনটেন করে যদি মনে হয় উনি অনুমোদন দিলে তুমি পিস্তল ক্যারি করতে পারবা। তো এগুলো উনি দেন। তো আগ্নেয়াস্ত্র মানে তো বন্দুক, স্পিরিট বিষের লাইসেন্স এগুলো উনি দেন। এর মানে হচ্ছে ওনার কাছ থেকে আসে, মানে তৃতীয় স্তর। এরপরে যারা নিজের কোন দায়িত্ব পালনের ক্ষমতা প্রাপ্ত, আইন তৈরি না, এটা উনি করেন না। প্রতিরোধমূলক বিচার কার্য, ইয়াস, এটা উনি করেন। কর্মসংস্থান সৃষ্টি তার কাজ না, এতিমখানা স্থাপনও তার কাজ না। এরপরে প্রধানমন্ত্রীর পরামর্শে কে সংসদ ভেঙে দিতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ভাঙতে পারেন। রফিক সাহেব এমন একটি স্থানীয় সরকারের প্রধান যা বাংলাদেশের সরকার 6 জুলাই 2000 সালে প্রবর্তন করে এবং এর মোট সদস্য সংখ্যা 21 জন। আচ্ছা, এটা 2000 সালে প্রবর্তিত হয়, খুব খেয়াল করো, মানে জেলা পরিষদ, যেটা আমরা দেখে আসছিলাম কিছুক্ষণ আগে। এরপরে হচ্ছে উক্ত পরিষদের ঐচ্ছিক কাজ বিধবা সদন স্থাপন, বাল্য বিবাহ প্রতিরোধ, কালভার্ট ব্রিজ নির্মাণ। কালভার্ট ব্রিজ নির্মাণ তার কাজের মধ্যে পড়ে না, এগুলো এলজিইডি করে, সো আমরা 1 নিব। স্থানীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়মতান্ত্রিক প্রধানকে তোমাদের বলেছিলাম, স্থানীয় সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক, যদি নিয়মতান্ত্রিক কথাটা উল্লেখ করে দেন আমরা রাষ্ট্রপতি বলে দিব, কোনো আওয়াজ নাই, বুঝছো? আর কার্যক্ষেত্রের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। এটা দেখো কত জায়গায় আসছে পরীক্ষা, বরিশাল বোর্ড 24, রাজশাহী বোর্ড 20। পদমর্যাদায় কে সবার উপরে? প্রধানমন্ত্রী, বিচারপতি, রাষ্ট্রপতি, আইনমন্ত্রী। রাষ্ট্রপতি। ব্যক্তি স্বাধীনতা রক্ষা হয় কোন বিভাগের মাধ্যমে? ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ এই কাজগুলো করবেই হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের মূল লক্ষ্য কি? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, এটা তার কাজ না। নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা অধিকার রক্ষণ, এটা তার কাজ। রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করা না। দেশের সকল নাগরিকের শিক্ষার ব্যবস্থা করা না। নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা অধিকার সংরক্ষণ করা। মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মানে সচিব। আর যদি নির্বাহী কর্মকর্তা বলে তাহলে বলবো হচ্ছে মন্ত্রী, মানে ক্ষমতা যার হাতে তিনি মন্ত্রী, আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যিনি এক্সারসাইজ করেন তিনি হচ্ছেন সচিব। বাংলাদেশের শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র কোনটি? সচিবালয়। অধিদপ্তরের প্রধানকে? মহাপরিচালক। এরপরে নিচের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কনিষ্ঠতম কে? সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব। সহকারী সচিব মন্ত্রণালয়ে যখন জয়েন করে একজন অফিসার সহকারী সচিব হন শুরুতে, এরপর সিনিয়র সহকারী সচিব, তারপর উপসচিব। তোমাদের দেখবা বইতে হায়ারার্কিটা দেওয়া আছে। এরপর উপজেলা ব্যবস্থা প্রথম প্রবর্তন হয় কত সালে? 83 সালে। 83 আছে এখানে, এই যে 83 সালে, এর সাথে সময় এটা হয়েছিল। এরপরে হচ্ছে জেলা পরিষদের কাজ কোনটি? পয় নিষ্কাশন, রাস্তার পাশে বৃক্ষরোপণ, বিনামূল্যে বই, ভেজাল খাদ্য নিষিদ্ধকরণ। এখান থেকে যদি নাও তাহলে রাস্তার পাশে বৃক্ষরোপণ করা, যেটা উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ, এটা। কেন্দ্রীয় প্রশাসনের পদ সোপান অনুযায়ী সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্মকর্তাকে? সচিব। প্রশাসনিক কর্মকর্তার মধ্যে সবার উপরে হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের পদসোপান অনুযায়ী সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্মকর্তা, কেন্দ্রীয় প্রশাসন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপরে পদসোপানের সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্মকর্তা ডেফিনেটলি সচিব। এরপরে হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন মানে হচ্ছে তোমার সচিবালয়। তো সচিবালয়ের যে পদসোপান আছে সবার উপর হচ্ছে সচিব। তো সচিবের উপরে কখনো কখনো সিনিয়র সচিব থাকেন, এটা বাধ্যতামূলক না, কোনো কোনো মন্ত্রণালয়ে থাকতে পারেন, কোথাও নাও থাকতে পারেন। বেসিক্যালি সচিব, সচিবের নিচে অতিরিক্ত সচিব, তারপরে যুগ্ম সচিব, নিচে আসতে থাকে আর কি, হ্যাঁ। সো কেন্দ্রীয় প্রশাসনের পদসোপান অনুযায়ী তোমার হচ্ছে সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্মকর্তা, ডেফিনেটলি এটা সচিব। এরপরে প্রশাসনিক কাঠামোতে অতিরিক্ত সচিবের ঊর্ধ্বতন কর্মকর্তার পদ কোনটি? অতিরিক্ত সচিবের উপরে তো সচিব। গত বছর বন্যায় উত্তরাঞ্চলের জেলাগুলোয় লোকজনের প্রচুর ক্ষতি হয়। আচ্ছা, নদী ভাঙ্গন ও জলাবদ্ধতার কারণে অনেক মানুষ গৃহহীন ও বেকার হয়ে পড়ে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের মাঝে নানা রকম ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসনের কাজটি কোন ধরনের কাজ? শান্তিরক্ষা, সমন্বয়, মানবতামূলক, প্রশাসন সংক্রান্ত। এখান থেকে যদি নাও তাহলে মানবতাধর্মী কাজ এটা। জনাব মনির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আগ্নেয়াস্ত্র, বিষ প্রভৃতি লাইসেন্স দেন, তার পদবি হলো জেলা প্রশাসক। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অনুসারে বিভাগীয় কমিশনারের পদমর্যাদা কার সমান? যিনি বিভাগীয় কমিশনার হবেন ওনার পদমর্যাদা তো উনি একজন জয়েন্ট সেক্রেটারির সমান, মানে যুগ্ম সচিব। এরপরে বিভাগ ও জেলা প্রশাসনের মাঝে সেতু বন্ধনে কাজ করে কে? বিভাগ আর জেলা
তাহলে বিভাগীয় কমিশনার যিনি তিনি করবেন, বিভাগ আর জেলার মধ্যে উনি সম্পর্কটা মেনটেন করবেন। কারণ এখানে সচিব, উপসচিব, উপজেলা নির্বাহী অফিসার তারা করবেন, উনি তো উপজেলায় থাকেন। উপসচিব যেটা, এটা তো মন্ত্রণালয়ের কাজ বেসিক্যালি, তাই না? তো সচিব যেটা, এটা উনি তো কেন্দ্রীয় মন্ত্রণালয়ে থাকেন। সামগ্রিকভাবে সরকারের কয়টি বিভাগ রয়েছে? 3টি। আমরা পড়েছি আইন বিভাগ, নির্বাহী বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ। এরপরে জনাব হাবিব জেলা পরিষদের প্রধান কর্মকর্তা, তিনি তার জেলার আবশ্যিক ও ঐচ্ছিক 2 ধরনের কাজ করে থাকেন। আবশ্যিক কার্য করেন, ঐচ্ছিক কার্য করেন, বেসিক এবং অপশনাল দুটোই করেন। হাবিবের পদের নাম কি? চেয়ারম্যান, প্রধান কর্মকর্তা। আবশ্যিক ঐচ্ছিক 2 ধরনের কাজ করে মানে উনি একজন চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান। এরপরে জনাব হাবিব যে সকল ঐচ্ছিক কাজ করে থাকেন সেগুলো লাইসেন্স সরবরাহ, জনগণনামূলক কাজ, অর্থনৈতিক উন্নয়ন। আচ্ছা খেয়াল করে দেখো, উনি কি লাইসেন্স দেন? লাইসেন্স তো দিবেন হচ্ছেন ডিসি, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব, বাকি দুটো নিব। তাহলে 2 আর 3 হচ্ছে উত্তর, আমরা বিতে গেলাম। বাংলাদেশে শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা? শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা? শাসন বিভাগ নিয়ন্ত্রিত আইন বিভাগ দ্বারা। তাহলে আমরা এখানে বিচার বিভাগ, পুলিশ, র্যাব, জাতীয় সংসদ, আইন বিভাগ। জাতীয় সংসদের আরেক নামই হচ্ছে আইন বিভাগ। সুতরাং আমরা যদি এখান থেকে উত্তর নেই, ডেফিনেটলি আমরা 4 নম্বর নিব। জনপ্রতিনিধিদের কর্তৃত্ব আছে কোন প্রতিষ্ঠানে? জনপ্রতিনিধি পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন। জনপ্রতিনিধি মানে নির্বাচিত লোক আছে কোথায়? পৌরসভাতে আছে, বাকি সব জায়গায় চাকরি করা মানুষ। নিচের কোনটি বিচার বিভাগের কাজ? সংবিধান প্রণয়ন, রাষ্ট্রপতির অভিশংসন, বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদান করা, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। উনি এখান থেকে বিচার বিভাগ শুধু বিদেশি নাগরিক যারা আছে তাদের নাগরিকত্ব প্রদান করতে পারে। সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে যখন গুরুতর অসদাচরণ হয়, সংবিধান লঙ্ঘন করেন, শারীরিক ও মানসিকভাবে অসমর্থ হন। সবগুলো আমাদের সংবিধানে দেখবা 48 থেকে শুরু করে, আমি যদি ভুল না করি 53-54 পর্যন্ত প্রেসিডেন্ট কি হবেন, কে হবেন, তার যোগ্যতা কি, তাকে কোন সময় অভিশংসন করা যাবে, তার ক্ষমতা কি, সব বলা আছে দেখবা। ওই যে প্রেসিডেন্ট সবাইকে যে কাউকে যে কোনো আদালতের দণ্ড মাফ করে দিতে পারেন, আছে না একটা ক্ষমতা, তোমরা জানো না, যে ফাঁসির আসামিকেও তিনি বাঁচাইতে পারেন। তো সংবিধানের 49 নম্বর আর্টিকেলে এই কথাটা বলা আছে যে প্রেসিডেন্ট চাইলে বাংলাদেশের যে কোনো আদালতে যে কাউকে দেয়া যে কোনো দণ্ড কমাইতে পারেন, বাড়াইতে পারেন, মওকুফ করতে পারেন, স্থগিত করতে পারেন, সব করতে পারেন। যে কাউকে খালাস দিয়ে দিতে পারেন, তিনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, স্থগিত করতে পারেন। আচ্ছা যাই হোক, আবার প্রেসিডেন্ট যদি এই রকমের কোনো অসুবিধায় পড়েন তখন তাকে অভিশংসন করা যায়। অভিশংসন করে কে? সংসদ। অভিশংসন করা মানে কি? তাকে তার পদ থেকে সরাই দেওয়া। কে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন? অতিরিক্ত কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব, বিভাগীয় কমিশনার। সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন বিভাগীয় কমিশনার। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। পদসভার নীতির ভিত্তিতে, যুক্তরাষ্ট্রের পদ্ধতির, একাধিক স্তরে। যুক্তরাষ্ট্রের পদ্ধতির প্রশাসন না এটা, মানে আমাদের কান্ট্রি তো ফেডারেল না, সুতরাং আমরা 1 আর 3 নিব। 1 আর 3 আছে কোথায়? এখানে। যুক্তরাষ্ট্রে মানে হচ্ছে ধরো 2 রকমের সরকার থাকবে, একটা কেন্দ্রীয় সরকার, একটা হচ্ছে তোমার রাজ্য সরকার। ইন্ডিয়াতে যেমনটা আছে বা আমেরিকা যেটা আছে, আমাদের তো সেই সিস্টেম নাই সরকারের ক্ষেত্রে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বাড়ে, প্রশাসনে আমলাতান্ত্রিক জটিলতা বাড়ে না, গণতন্ত্রের ভিত মজবুত হয়। হ্যাঁ, 1 এবং 3 উত্তর। 1 এবং 3 নিলে আমরা বি নিব। এরপরে আসো, ইউনিয়ন পরিষদের আইন জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত কাজ। কর্মসংস্থান সৃষ্টি ও বাঁধ নির্মাণ, গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব সম্পাদন করা, চোরাচালান বন্ধের জন্য ব্যবস্থা করা। তাহলে এখান থেকে আমরা যদি নিই তাহলে নিচের 2টা হচ্ছে ভালো উত্তর, আমরা 3 নিব। তো এই ছিল তোমাদের সাথে আয়োজন। আমরা একেবারে শেষ প্রান্তে। ভালো থাকবা, সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।